সমন্বয়কদের সকল অজানা রহস্য ফাঁস, জেনে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসের সময় শেষ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। বলেন যে নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই। তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যে নতুন একটি বক্তব্য নিয়ে এসেছেন। অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টাদের নামে বিশেষভাবে আপনার আসিফ নজরুল না, তারা গ্রেফতার পর্যন্ত হতে যাচ্ছে। আপনার তাদের বিরুদ্ধে 15,000 মামলা দায়ের করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ বা দেশের বাইরে থেকে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বয়ক এবং ডক্টর ইউনূসকে নিয়ে অজানা তথ্য পাবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। যদিও তিনি বক্তব্যটি দেওয়ার কয়েক ঘন্টা পর তার বক্তব্যের এগেনস্টে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কি সেই বক্তব্য যেটা নিয়ে এত ভাইরাল হয়ে গেছেন, ইভেন তিনি অনেকের চক্ষুশূল হয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে, নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা, রাজনীতিতেই পা রাখার সুযোগ দেওয়া হবে না, এই যখন নানান আলোচনা চলছে, এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে 2025-এর ডিসেম্বরের শেষে অথবা 2026-এর জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে। এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন এবং সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, তার এক বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে। তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যে নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসাবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি, আরও বিভিন্ন কারণে আসামি, তাদের হয়তো ব্যক্তি হিসাবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেকে আটকে যাবেন, কিন্তু বাকি যারা আছেন আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোনো রকম গুম খুন হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না, তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে। এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে। এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন। তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি। আমি তো কোনো বাধা দেখছি না, আওয়ামী লীগের জন্য তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখিনি। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে, কোনো রকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। এবারে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন, যে কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এখন তারই বক্তব্যকে ঘিরেই আলোচনা নানান বক্তব্য আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গত 16 বছর আওয়ামী লীগ যে বাধাটা প্রদান করছিল, টেকনিক্যালি যে আপনার বিএনপিকে নির্বাচনে দূরে রাখা, আবার কখনো কখনো বিএনপিকে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল, বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে। তো এখন কেউ বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে বিএনপির সবচেয়ে প্রধান বিরোধী দল, আবার কেউ বলছেন ছাত্রদের যেই কিংস পার্টি হবে তারা হবে বিরোধী দল, আবার কেউ বলছেন যে না ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয় নাই, যারা অন্যায় করছে, অপরাধ করছে তাদের বিচার হবে, কিন্তু বাকি বাংলাদেশে কোটি কোটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে? তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হোক। এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওইটা বাহিরে, বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা, কতিপয় ব্যক্তি, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের ম্যান্ডেট হবে না, বাট বাকিরা তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারবে। এখন আমাদের বদিউল আলম মজুমদার সাহেব তিনি যে কথা বলছেন, এটার পরবর্তী সময় আবার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন। শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রত্যাখ্যান করছে, সমন্বয়করা বদিউল আলমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানান স্টেটাস দিয়েছে। তো সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল অবস্থা। তবে সমীকরণ যা বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময় আওয়ামী লীগ প্রশ্ন করতো যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে। এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কে হবে। শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে। পাশাপাশি যেহেতুগুলো মামলা আছে এগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন। ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই হয়তো নতুন একটা আওয়ামী লীগ আমরা দেখতে পারি, আবার ভিন্ন কিছু ঘটতে পারে। দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই। তারেক রহমান বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যে নতুন একটি বক্তব্য নিয়ে এসেছেন।
সাম্প্রতিক সময় তারেক রহমানের বক্তব্যে কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ, উৎকণ্ঠা এবং নতুন নতুন চ্যালেঞ্জের কথা তার দলের নেতা কর্মীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আজকেও যেমন এই কথাটি বললেন যে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলছেন যে দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, দলের ভিতরে এবং বাইরে হোক অথবা দেশে ও দেশের বাইরে হোক ষড়যন্ত্র থেমে নেই। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃহস্পতিবার বিএনপির 3 জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। একই 31 দফা যে সংস্কার, সেই সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলার সঙ্গে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন। আজকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী এই 3টি জেলার সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি বলছেন এই দেশে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, এই দেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। কিন্তু এই দেশে যদি জনগণের সরকার থাকে, তখন এই দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে, তখন তারা 10 বার চিন্তা করবে। বিএনপি গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আমাদের সময় সংবাদপত্র কত কি যে লিখেছে। সংবাদপত্র আমাদের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে লিখেছে। কিন্তু আমরা যখন ক্ষমতা ছিলাম, তখন বলেছি আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। আমাদের সময় পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি, যেমন আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। তারেক রহমান আরো বলেন, আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, তখন কি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে রাখা হয়েছিল। দর্শক, আজকে এই কথাটা তিনি উল্লেখ করলেন যে তার মানে হলো ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর এমন যোগাযোগ যে এই পার থেকে নিয়ে ওই পারে রেখেছে, ওই পারের যারা তারা নিয়ে যে তাকে কারাগারে বন্দী করেছে। এইগুলো যৌথ অপারেশন, এগুলো অনেক ইতিহাস আছে। আমাদের সংসদ সদস্য ইলিয়াস আলী সহ শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বিএনপির সময় এমন হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাক স্বাধীনতায় বিশ্বাস করি। দর্শক, অনেক বক্তব্য রেখেছে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা হলো এক ধরনের কমিটমেন্ট যে আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করব। আমরা গুম খুম করবো না, আমরা গণতন্ত্র কায়েম রাখবো এবং বাক স্বাধীনতা হরণ করবো না। আর একই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টাদের নামে বিশেষভাবে আপনার আসিফ নজরুল যে পরিমাণ আপনার জুলাই মাস থেকে কিংবা 8 আগস্ট পর্যন্ত যে পরিমাণ মব জাস্টিস এবং এখন পর্যন্ত গণকারী হত্যা চালাচ্ছে, এদের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে কিংবা মামলা হয়েও গেছে। শুধু এটাই না, তারা গ্রেফতার পর্যন্ত হতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে 15,000 মামলা দায়ের করা হয়েছে। আসুন একটা ভিডিও দেখে আসি, তারপরে বাকি কথা বলতেছি। গতকাল 8 নভেম্বর 2024 তারিখে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের বর্তমান যে দখলদার সরকার বলে নিজেদেরকে বলছে সেই ইউনুস গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। এই অভিযোগটা মূলত যিনি দায়ের করেন, অর্থাৎ যিনি বাদী হয়ে দায়ের করেন, তিনি হচ্ছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যাকে জীবন ভয়ে, প্রাণ ভয়ে বাংলাদেশে বেশ কিছুদিন থাকতে হয়। তারপরে তাকে বাধ্য করা হয় দেশ থেকে, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তার সম্পদকে পুড়িয়ে দেওয়া হয়, তার যে নেতাকর্মী আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়। ফলে জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী নিজে একজন এই ঘটনার, অর্থাৎ এই দখলদার বাহিনী ক্ষমতা নেওয়ার পর একজন ভিকটিম। তিনি কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করেছেন, কেন তিনি এই প্রসিডিংস এর মধ্য দিয়ে গেলেন, আমার মনে হয় এই ব্যাপারে একটু বলবার প্রয়োজন রয়েছে। কারণ বেশ কিছু কোয়ার্টার থেকে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ অমুক লয়ারের কোনো ডকুমেন্টস দেখাচ্ছেন, তমুক লয়ারের ডকুমেন্টস দেখাচ্ছেন। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো পরিষ্কার করা প্রয়োজন। যদিও গতকালকে সংবাদ সম্মেলনে আমি এই ব্যাপারটা পরিষ্কার করেছি, আমার মনে হয় আরেকটু আপনাদের সামনে বলা প্রয়োজন, যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত যেই সংবিধির মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়াগুলো যে সংবিধির মাধ্যমে পরিচালিত হয়, সেটা হচ্ছে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি কান্ট্রি। কোনো একটি দেশে যখন 4টি অপরাধ হয়, 4 ধরনের আন্তর্জাতিক অপরাধ হয় এবং সেই অপরাধগুলোর বিচার হচ্ছে না বা বিচারের কোনো সম্ভাবনা নেই, কিংবা সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের তদন্ত করা হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন হলে বা যদি হয়েও থাকে, অর্থাৎ সরকারেরও যদি সেই সুযোগ সুবিধা থাকে, যে কোনোভাবেই হোক না কেন, ঘটনার বিবরণ বা ইনফরমেশন যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো সংগঠন, ব্যক্তি এটা দিতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই প্রমাণিত ব্যাপার যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দখলদার বাহিনী বলেছে পরিষ্কারভাবে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, যে অপরাধগুলো হয়েছে এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, এই কথিত ছাত্র আন্দোলনের সাথে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হবে না, মামলা হবে না, এই ধরনের কথাবার্তা বলেছে। ফলে আমরা যদি শুধুমাত্র 5ই অগস্ট থেকে 8ই অগস্ট 2024 তারিখের এই 3টি দিনকে আমরা বিবেচনা নেই, বা 4টি দিনই হয় আসলে, 5ই অগস্ট, 6, 5, 6, 7, 8, আমরা যদি এই 4টি দিনকেও বিবেচনা নেই, সূত্র মতে এবং তথ্য মতে এটা বোঝা যাচ্ছে যে এই 3 দিনে বা 4 দিনে যেই অপরাধ সংঘটিত হয়েছে সেটির বিচার এই দখলদার বাহিনী দ্বারা সম্ভব না। এখন আন্তর্জাতিক অপরাধ আদালত কিসের বিচার করতে পারে? তারা বিচার করতে পারে জেনোসাইডের, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেইনস্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম। আমরা মনে করেছি আমাদের ড্রাফটিং এর সময় বা আমাদের আইন পড়ে আমাদের যে জায়গাটা আমরা উল্লেখ করেছি যে ক্রাইমস এগেইনস্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম, এই দুটোর ক্ষেত্র আমরা মনে করি নাই বাংলাদেশে হয়েছে। ফলে আমরা বাকি দুটো, অর্থাৎ জেনোসাইড এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই দুটো বাংলাদেশে সংঘটিত হয়েছে আমরা 3টি জনগোষ্ঠীর উপর হয়েছে বলে আমরা আসলে মনে করেছি। সেটি হচ্ছে আমাদের যে আওয়ামী লীগের যে নেতাকর্মী ছিল তাদেরকে সমূলে বা আংশিক বা
পুরোপুরি বিনাশের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার মধ্যে যে কন্টেন্টগুলো আছে কি কি হলে গণহত্যা হতে পারে সেগুলোর কন্টেন্ট আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমরা অভিযোগ করতে পারি। একই সাথে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যেই কন্টেন্টগুলো আছে সেগুলো সেটির সাথে যায়। আরেকটি জনগোষ্ঠী হচ্ছে যে বাংলাদেশে যারা ভিন্ন ধর্মের অর্থাৎ ইসলাম বা মুসলিম ছাড়া যে ভিন্ন ধর্মের মতাবলম্বীরা আছে, যেমন হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে এবং বাংলাদেশের যে চিটাগং হিল ট্র্যাক্টসে যেই ট্রাইবাল গোষ্ঠীগুলো আছে তাদের উপরও নির্মম অত্যাচার হয়েছে, যে দুটো ক্যাটাগরিতে পড়ে, গণহত্যা এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, সেটির ব্যাপারেও এই অভিযোগে বলা হয়েছে। আমার কেসের সাবমিশন আইডিটা দিচ্ছি না, সাবমিশন ডেটটা হচ্ছে 8/11/2024। আমাদেরকে বলা হয়েছে থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন। এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি, যে ফোন নাম্বার ব্যবহার করেছি, এগুলো সমস্ত কিছু ডিটেলগুলো এখানে আছে। দেখা যাবে না, আমি শুধু আইডিটাকে ঢেকে রেখে, আমি জানি না যে এটা এখানে এত দূর থেকে দেখা সম্ভব না, বাট এটা হচ্ছে আমাদের সাবমিশন। এখানে দেখবেন যে কনফার্মেশন লেখা আছে, আমি আসলে স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে অবস্থা যে এটা সাবমিটেড হয়েছে, এটা আদালতের কাছে পৌঁছেছে। এখানে আমাদের কাছে একটা জায়গাতে এটাও বলা হয়েছে যে এরপর তাদের প্রক্রিয়াটা কি। আমি একটু বাংলাতেই বলি, আসলে এটা ইংরেজিতে না বলে আমি সবার জন্য সহজে বুঝিয়ে বলি। এটা হচ্ছে যে আমাদের এই এভিডেন্সটা দেখার পর তারা খতিয়ে দেখবে যে সরকার কোনো ধরনের এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে কিনা, বিচারের ব্যবস্থা করেছে কিনা, এই ধরনের অপরাধ হয়েছে বলে তাদের কাছে কোনো ধরনের কোড আছে কিনা, বা সমস্ত কিছুই তারা বিবেচনা করবেন। করার পরে আমাদেরকে সিদ্ধান্ত দিবেন। অনেক সময় তারা হয়তো ফার্দার ডকুমেন্টস চান, ফার্দার যোগাযোগ করেন অন্যান্য ডকুমেন্টস চেয়ে বা কোনো ধরনের প্রশ্ন করে ক্লারিফিকেশনের জন্য, সেটি হতে পারে। আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রশ্ন পাইনি। হোপফুলি এই সপ্তাহে যদি তারা ইনঅ্যাডমিসেবল বলেন, সেক্ষেত্রে আমরা একটা বিশাল সাবমিশনও দিয়েছি। কেন এটা অ্যাডমিটেড হবে? কারণ আর্টিকেল 17 যে 1 ও 2 উপনুচ্ছেদ আছে, সেই অনুযায়ী যে সরকারের আনউইলিংনেস সেটা খুবই পরিষ্কার, এবং সেটা আমরা পরিষ্কারভাবে আমরা আমাদের সাবমিশনে জানিয়েছি। এবং আমরা আনউইলিংনেসের যে ব্যাখ্যা রোম সংবিধিতে আছে, অর্থাৎ গভর্নমেন্ট যখন অনিচ্ছুক থাকে, অর্থাৎ রিলাক্টেন্ট থাকে, সেটির পুরো প্রমাণ সহ আমরা দিয়েছি। ফলে আমরা যেহেতু, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সরকার যেহেতু, পূর্ববর্তী সরকার যেহেতু এই সংবিধির একজন সিগনেটারি রাষ্ট্র হিসেবে সাইন করেছে, ফলে এটা আমাদের পূর্ণ অধিকার এই ধরনের অপরাধ যদি আমার দেশে ঘটে সেটির ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালত ব্যবস্থা নেবেন। এবং যদি তারা সেটা না করেন বা এটার ব্যত্যয় আমরা দেখি, আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো আমাদের কাছে রয়েছে, যেগুলো আমি যেহেতু এই কেসের কিছু প্রাইভেসি ম্যাটার আছে, আমাদের স্ট্র্যাটেজি জনিত ব্যাপারে, সেগুলো আমি বলছি না। কিন্তু এটা জেনে রাখা ভালো যে এই প্রথম অভিযোগ, শুধু প্রথম অভিযোগ, আমাদের নেটওয়ার্কে আমরা 15,000 অভিযোগ ইনিশিয়ালি জমা দিব, যেটা আরো বেশি হতে পারে। এটা আপনারা বুঝতেই পারছেন, 15,000 অভিযোগ মানে খুবই সোজা একটা কথা না। আপনার ফরওয়ার্ডিং লেখা, অপরাধের ধরন লেখা, এভিডেন্স গুলো জোগাড় করা, ভিকটিমদের জবানবন্দি নেওয়া, একটা দীর্ঘ প্রক্রিয়া। বা আমাদের যে আইনি টিম আছে, একটি টিম না, আমাদের বেশ কিছু আইনি টিম গঠিত হয়েছে, যারা গুচ্ছ ভাবে প্রত্যেকেই এগুলোকে লিপিবদ্ধ করে নিচ্ছে। আমরা একের পর এক এই অভিযোগগুলো আন্তর্জাতিক আদালতে সাবমিট করতে থাকবো, এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যাতে আন্তর্জাতিক অপরাধ আদালত এই যে বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটির ব্যাপারে প্রিট্রায়াল চেম্বারে যেন হিয়ারিংটা হয় এবং সমন জারি করে এই অপরাধীদের বিরুদ্ধে। এটা বলে নেওয়া ভালো যে আমরা 62 জনকে দোষী মনে করেছি এবং তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন আমরা চেয়েছি। এটা বলে নেওয়া ভালো, যেখানকার প্রধান হিসেবে রয়েছে কথিত এই দখলদার বাহিনীর কথিত প্রধান উপদেষ্টা ইউনুস। এই হচ্ছে মোটামুটি সামারি। আবারও কনফার্ম করে নিচ্ছি যে আমরা এই অভিযোগ দায়ের করেছি রোম সংবিধির আর্টিকেল 15 অধীনে। আচ্ছা শুনেন, অনেকে তো দেখলেন যে ভাই 15,000 মামলা তাদের নামে দায়ের করা হইতেছে বা হচ্ছে বা হয়ে গেছে। আপনি বুঝতেছেন, 15,000 এভিডেন্স এবং সাক্ষী সহকারে এদের আসলে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, অজানা কিছু রহস্য। দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন সমন্বয়করা ফেব্রুয়ারি মাসের দিকেই তাদের রাজনৈতিক দল ঘোষণা দিতে চলেছে এবং তাদের রাজনৈতিক দলের নাম হতে চলেছে জনশক্তি। এদিকে ডক্টর ইউনূসের নামে নাকি শত শত মামলা পড়ে গেছে। আসলে কতটুকু সত্য আপনারা যাই হোক প্রতিবেদনে দেখতে পারলেন বিস্তারিত আলোচনা। সম্মানিত দর্শক, আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।